আমি কিছুই বলিনি, তবে ফোনের স্পিকারটা অন ছিল। আর তোর বদমেজাজি স্যার এখন আমার পাশেই বসে। কি? হ্যাঁ, তো তুই আর কি যেন বলছিলি? তে আর একটা কথাও না বলে সাথে সাথে ফোনটা কেটে দেয়। ভীষণ লজ্জা আর অস্বস্তিতে পড়ে গেল তে। না জানিস স্যার কি ভেবে বসে। তে তো শুধু এই বিয়েটা ভাঙতে চেয়েছিল। স্যার যদি অন্য কিছু ভেবে বসে? তের মাথায় এখন এইসব কথাই ঘুরছে। ওদিকে যিশু ফোনটা কাটতেই উচ্চ স্তরে হেসে উঠল। হাসতে হাসতে ভাইয়ের দিকে তাকাতেই জাংকুকের গম্ভীর দৃষ্টি দেখে হাসি থেমে গেল তার। আমি তো তোকে কখনো রাগারাগি করতেই দেখিনি, তবে তেদের সাথে তুই এমন আচরণ করিস কেন? ফোনের দিকে চোখ রেখে জাংকুক বলল, সারা বছর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো, 6টা পরীক্ষার মধ্যে 3টে পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রীদের সাথে এর থেকে ভালো আচরণ আমার আসে না। জাংকুকের কণ্ঠে চাপা রাগ। যিশু এটা বুঝতে পেরে ঠোঁট চেপে হেসে বলে ওঠে, ভাই মাথা ঠান্ডা কর। এই পাজি মেয়েটাকে সামলাতে হলে তোকে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে। তোকে কোমল হতে হবে। বেশি কঠিন হলে কিন্তু ওকে সামলাতে পারবি না। আমার তো ভয় লাগছে ওদের কোনো অভিশাপ না লেগে যায়। দেখা গেল তোর ব্যাক বেঞ্চার বইয়ের রেজাল্ট দেখে সত্যি সত্যি তোর মরণ দশাই না লেগে যায়। ফোন থেকে দৃষ্টি সরিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে জাংকুক বলল, দুনিয়াতে এত মেয়ে থাকতে আমার ডিপার্টমেন্টের সবচেয়ে পাজি আর বোকা ছাত্রীকে আমার জীবন সঙ্গী হিসেবে পছন্দ হলো মায়ের। এখন এই গাধাকে পিটিয়ে ঘোড়া বানাতে গিয়ে আমি না গাধা হয়ে যাই। এইটুকু বলেই নিজের রুমের দিকে পা বাড়ালো জাংকুক। তার যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হাসলো যিশু। এই ভাইয়ের প্রতি তার অগাধ বিশ্বাস, জাংকুক ঠিক সব গুছিয়ে নিতে পারবে। আকাশে লক্ষ্য তারার মেলা বসেছে। তার মাঝে মস্ত বড় চাঁদ, যার রূপালী আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। বারান্দার মাঝে একটা চেয়ারে বসে তে গুনগুন করে গান করছে, দৃষ্টি আকাশ পানে। মন থেকে এখন সমস্ত চিন্তা সরে গিয়ে এক প্রশান্তি উকি দিচ্ছে। প্রথমে তো জাংকুকের কথাগুলো শুনে ফেলায় তের প্রচন্ড লজ্জা আর ভয় করছিল, কিন্তু পরে চিন্তা করে দেখলো জাংকুক কথাগুলো শুনে ফেলাই ভালোই হয়েছে। এতে নিশ্চয়ই জাংকুক বিয়েটা ভেঙেই দেবে। এই কথাটা ভেবে তের মনটা খুব খুশি খুশি লাগছে। বারান্দার চেয়ারে বসে রাতটা পার করলো তে। ঘুম ভাঙলো মায়ের ডাকে। চোখ খুলতেই সে ভাবলো স্যার হয়তো এতক্ষণে বিয়েটা ভেঙেই দিয়েছে। এখনই হয়তো মা সেই খবরই শোনাবেন। তে দ্রুত গিয়ে দরজাটা খুলে দিল। মায়ের ফ্যাকাশে মুখ দেখার অপেক্ষায় ছিল সে, কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে যিশু। তে অবাক হয়ে বলে উঠল, যিশুদি তুমি? যিশু একগাল হেসে বলল, আমার ভাইয়ের একমাত্র বউয়ের সাথে একমাত্র আংটি বদল, আর আমি আসবো না? তে নির্বাক হয়ে গেল। খানিক বাদে হকচকিয়ে উঠে জিজ্ঞেস করলো, আংটি বদল? কিসের আংটি বদল? আমি তো বিয়েতে রাজি নই, তুমি আন্টিকে বলোনি? যিশু রুমে ঢুকে বেডে বসে বলল, মাকে বুঝিয়েছি তো, কিন্তু কাজ হয়নি। উল্টে আরো জেগে বসেছে বিয়েটাকে নিয়ে। আজ মনে হয় তোদের এঙ্গেজমেন্টটা হয়েই যাবে। তে করুণ গলায় বলল, জাংকুক স্যার কিছু বলেনি? ভাই তো আসেনি, শুধু আমি আর মা এসেছি। এই কথাটা তের কান পর্যন্ত গেল কিনা বোঝা গেল না। নির্বাক ভাবে বসে রইল তে। এবার যিশু তের মাথায় হাত বুলিয়ে বলল, জাংকুক খুব প্রাণবন্ত ছেলে, পেশাগত কারণে গম্ভীর শুধু। কয়েনের এপিটোপিটের মতো ওরও দুটো রূপ। একটা রূপ দেখেই বিচার করিস না তে। পেশাগত জীবনের বাইরেও জাংকুককে চেনার চেষ্টা কর, দেখবি তোর ধ্যান ধারণা সব পাল্টে যাবে। তাও যদি তোর মনে হয় এই বিয়েটা করতে তুই রাজি নয়, তখন বিয়েটা ভেঙে দিস। আর আংটি বদল হলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। এখন কোনো ঝামেলা করিস না, একটু সময় নিয়ে বিষয়টা ভেবে দেখ। এর মাঝে নয় আমি মা আর আন্টিকে একটু বুঝিয়ে দেখবো, মন খারাপ করিস না। তে যিশুর দিকে করুণ দৃষ্টিতে তাকালো। তখন হঠাৎ করেই যিশুর ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলল, তারপর তের দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, নে জাংকুক কথা বলবে তোর সাথে। ভয়ে আত্মা কেঁপে উঠলো তের। স্যার কি কথা বলবেন? তের কাঁপা কাঁপি আর দেখে কে। এরপর কাঁপা কাঁপা গলায় বলে উঠলো, কি 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 কথা বলবে? তের কথা জড়িয়ে গেল। যিশু বলল, তুই শুনে দেখ কি বলতে চাই জাংকুক। তোরা কথা বল, আমি একটু জিসানকে দেখে আসি। জিসান যিশুর ছেলের নাম। এরপর রুম থেকে বেরিয়ে গেল যিশু। তে কিছুক্ষণ অসাড় হয়ে বসে ধীরে ধীরে ফোনটা কানে তুলল। ফোনের ওপাশ থেকে কোমল পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, হ্যালো তে। ভয়ে হৃৎপিণ্ড লাফিয়ে উঠল তে। জাংকুকের এমন কণ্ঠ শুনে ভড়কে গেল তে। এখন কি বলবে বুঝতে পারছে না। গলা ঝাঁকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। জাংকুক লম্বা শ্বাস টেনে কোনো রকম ভনিতা ছাড়া বলতে লাগলো, ছাত্রী ছাড়া
এর আগে আমি তোমাকে কখনোই অন্য চোখে দেখিনি। ছাত্রীকে বিয়ে করার ব্যাপারটাই খানিকটা আপত্তি ছিল আমার। মাকে আমি ভীষণ ভালোবাসি। মা আমার জীবনসঙ্গী হিসেবে তোমাকে বেছে নিয়েছেন। মায়ের চোখে এই বিয়ে নিয়ে এত খুশি দেখে আমি আর আপত্তি করলাম না। মায়ের কথায় কখনোই অবাধ্য হইনি আমি। বলা যায় খানিকটা মায়ের জন্যই এই বিয়েতে রাজি হয়েছে আমি। কিছুক্ষণ থেমে জাংকুক আবারও বলতে লাগলো, বিয়েতে তোমার আপত্তির কথা জানার পর আমি, মা আর আন্টি দুজনের সাথেই কথা বলেছিলাম। তোমার আপত্তির কথা জানার পর মা আংটি বদলটা আজ ক্যান্সেল করতে চেয়েছেন, কিন্তু আন্টির জন্য পারেননি। আন্টি তো জানিয়েই দিয়েছেন আজই আংটি বদল হবে। তার সিদ্ধান্তের পিছনে যুক্তিও আছে, যা আমি তোমাকে আপাতত বলতে চাইছি না। আন্টির জোরাজুরিতে আজকে মাকে যেতে হলো। তোমার অমতের দিকে লক্ষ্য রেখেই আজ আমি যেতে পারলাম না। এখন আন্টি ফোন দিয়ে জোর করছেন যেতে। আন্টির বক্তব্য, আমি আজ গেলে আজই আমাদের আংটি বদলটা হবে। এখন বলো তুমি কি চাও? তুমি যদি সবটা মানিয়ে নিতে পারো তাহলেই আমি আজ আসবো। অত্যন্ত শান্ত গলায় কথাগুলো বলল জাংকুক। এর আগে তে কখনোই জাংকুকের এমন শান্ত কণ্ঠ শোনেনি। এতে বেশ অনেকটা অবাক হলো তে। সেই সাথে দ্বিধায় পড়লো। তের কথা গলায় আটকে যাচ্ছে। তেকে চুপচাপ থাকতে দেখে জাংকুক বলে উঠল, আমি কি আসবো? হ্যাঁ অথবা না, তুমি নির্দ্বিধায় জানাতে পারো। তবে বিয়েটা ছেলে খেলা নয়, সারা জীবনের প্রশ্ন। তাই একটু ভেবে চিন্তে উত্তরটা দিও। তে এবার চিন্তার সাগরে ডুব দিল। ফোনের ওপাশে উত্তরের অপেক্ষায় চেয়ে রইল জাংকুক। মিনিট 5 পরও তের কোনো উত্তর এলো না। এবার বিরক্তিতে ভুরু কুচকালো জাংকুক। এরপর আলতো স্বরে বলে উঠল, আর ইউ রেডি টু ম্যারি মি? টেল মি ইয়েস অর নো। তবুও কোনো উত্তর এলো না। জাংকুকের এবার আস্তে আস্তে রাগ উঠে যাচ্ছে। তবুও নিজেকে সংযত করে বলে উঠল, আমি কি তোমার চুপ থাকাটাকে হ্যাঁ বলেই ধরে নেব? প্লিজ অ্যান্সার মিতে। আমি এখন কলেজে আছি, আমাকে ছুটি নিতে হবে। তে ভেবে পাচ্ছে না, না এই ছোট্ট কথাটা ও কেন বলতে পারছে না। জাংকুক বুঝতে পারছে না এই মেয়েটার মুখে এখন কেন কোনো কথা নেই। কাল তো নির্দ্বিধায় কত কি কথা বলে দিল। বিয়েকে কি মেয়েটা ছেলে খেলা ভাবছে নাকি? বিয়ের সংজ্ঞাও জানে। হঠাৎ ফোনটা কেটে গেল। মেসেজ বক্সে টুং করে একটা মেসেজ এলো, আই অ্যাম নট রেডি ফর দ্য এঙ্গেজমেন্ট নাও, আই নিড টাইম। তৎক্ষণাৎ বাইরের দিকে তাকালো জাংকুক। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ ভেবে জাংকুক ওর মায়ের নম্বরে কল করলো। জাংকুক বলতে গিয়েও তের মেসেজের কথা বলতে পারলো না। তের আপত্তির কথা শুনলে তার মা হয়তো কষ্ট পাবে, তাই কথাটা ঘুরিয়ে বলে উঠল, মা তোমার কি মনে হয় তের আপত্তি থাকার সত্ত্বেও এই আংটি বদল করাটা কি ঠিক হবে? যদি তোমার ঠিক মনে হয় তাহলে বলো, আমি আসছি। জিনের কপালে চিন্তার ভাঁজ। চিন্তিত গলায় বলে উঠল, এই মেয়েটা ভীষণ জেদি। আপত্তি থাকার সত্ত্বেও আংটি পরাতে গেলে যদি বেঁকে বসে তখন তো ব্যাপারটা ঠিক হবে না। এখন কি করা যায় বলতো? তে যখন সময় চাইছে তাহলে ওকে সময় দেওয়াটাই ঠিক। আমি তো সময় দিতে চাইলাম, কিন্তু ইয়ঞ্জনই তো মানতে চাইছে না। এখন আমি একটু গিয়ে ওকে বুঝিয়ে বলি, দেখি কি বলে। হ্যাঁ তুমি একটু বুঝিয়ে বলো, বেশি যেন চাপ না দেয়, কারণ বিয়ে নিয়ে কাউকে মানসিক চাপ দেওয়াটা ঠিক না। জিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা রাখলো। ফোনটা রেখে জিন ইয়ঞ্জনের কাছে গেল। ইয়ঞ্জন তখন রান্নাঘরে রান্না করছিল। আংটি বদলটা ঘরোয়া ভাবেই হতো, তাই বাড়িতে কোনো গেস্টকে ডাকা হয়নি। খুব অল্প কয়েকজনের জন্যই রান্না করেছিলেন তিনি। জিন ইয়ঞ্জনকে বোঝাতে গেলে ঘটে গেল হিতের বিপরীত। ইয়ঞ্জন রেগে গিয়ে চিৎকার করে থেকে ডাকতে লাগলেন। মায়ের চিৎকার চেঁচামেচি শুনতেই তের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। যাক, কাজ হয়েছে তবে। খুশিতে লাফিয়ে উঠল তে। বাইরে থেকে মা চেঁচামেচি করছে আর তে খুশিতে ঘরের মধ্যে লাফালাফি করছে। তে এখন পণ করেছে, যাই হয়ে যাক না কেন আগামী 2 দিন ও রুম থেকে বেরোবেই না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হলো। এর মধ্যে জিন আর যিশু চলে গিয়েছে। তে সারাদিন দরজা আটকে ঘরে বসে রইল। সারাদিন কিছু খায়নি পর্যন্ত। তে তার ভাই জেহবকে মায়ের দরজার সামনে পাহারায় দাঁড় করিয়ে জাংকুকের জন্য তৈরি খাবারগুলো খুব তৃপ্তি সহকারে খেলো। খাওয়ার শেষে জেহব দৌড়ে এসে বলল, জাংকুক ভাইয়া কিন্তু খুব ভালো মানুষ, তুই রাজি হলি না কেন? মা তো অনেক কষ্ট পেয়েছে। জিন আন্টিরও মন খারাপ হয়ে গেছে। তে জেহবের কথায় কোনো পাত্তা না দিয়ে মুচকি এসে বলল, কিছুদিন সময় দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। তারপর তে রুমে চলে গেল। রাতে আর বের হলো না। সকালে ইয়ঞ্জন স্কুলে চলে যাবার পর তে কলেজে যাওয়ার জন্য বের হলো। আর মনে মনে ভাবলো জাংকুকের সাথে যেন কোনোভাবে দেখা না হয়ে যায়। এরপর বাড়ির গেটের সামনে যেতেই জিনের কল এলো। আতঙ্কে তের বুক কেঁপে উঠল। জিন আন্টি আবার বকবেন না তো? ভয়ে ভয়ে ঢোক গিলে কলটা রিসিভ করলো।
ওপাশ থেকে যিশুর কণ্ঠ ভেসে আসলো, চাঙ্কুকের সাথে কথা বলার পর তোর কাছ থেকে ফোনটা নেওয়া হয়নি। বাড়ি এসে মনে পড়ছে চাঙ্কুককে বলেছি কলেজে গিয়ে তোর থেকে ফোনটা নিয়ে নিতে। তুই একটু অফিস রুমে গিয়ে চাঙ্কুককে ফোনটা দিয়ে আসিস। তে তো ভেবেছিল আজ কোনোভাবেই চাঙ্কুকের সামনে পড়া যাবে না। যিশুর কথা শুনে তে ঘাবড়ে গেল। আমি কিভাবে? না করিস না তে। তেকে আর কিছু বলতে না দিয়ে যিশু ফোনটা কেটে দিল। ফোনটা রেখে যিশু জিনের উদ্দেশ্যে বলল, মা তোমার ছেলে আর তার হবু বউয়ের মিটিং ফিক্সড। অফিস রুমের সামনে দাঁড়িয়ে আছে তে। চাঙ্কুক নিজের ডেস্কে বসে আছে, হাতে বই ধরা আর দৃষ্টি বইয়ের দিকে। চাঙ্কুককে ফোন দিয়ে ডাকারও উপায় নেই, এমন ভাবনা মাথায় এলেও কেঁপে ওঠেতে। হঠাৎ বই থেকে চোখ তুলে দরজার দিকে তাকালো চাঙ্কুক। তেকে দেখে বই বন্ধ করে বলল, আসুন। তে ধীর পায়ে ভিতরে প্রবেশ করলো। চাঙ্কুক গম্ভীর মুখ করে বলল, কিছু বলবেন তে? ভয়ে ঢোক গিলল তে। চোখে মুখে ফুটে উঠেছে অস্থিরতা, হাত পা কাঁপছে তের। তের অবস্থা বুঝতে পেরে চাঙ্কুক মনে মনে হাসলো। তের কথা যেন জড়িয়ে যাচ্ছে, যেও মুখ ফুটে কিছু বলতে পারছে না। যিশুদি কথা জড়িয়ে যাচ্ছে, বলতে পারছে না তে। অযথা সময় নষ্ট না করে যেটা বলবেন স্পষ্ট বলুন। চাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে উঠল কথাটি। তের মনে পড়ে গেল সেই প্রথম দিনের হিংস্র গর্জন। তে চাঙ্কুকের ডেস্কের উপর ফোনটা রেখে আর এক সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত ওখান থেকে বেরিয়ে গেল। চাঙ্কুক ভুরু কুচকে তাকালো ফোনটার দিকে, যিশুর ফোন। এরপর চাঙ্কুক নিজের ফোন থেকে তার মাকে ফোন করলো। ওপাশ থেকে যিশুর কণ্ঠ ভেসে এলো, তে গিয়েছে? হ্যাঁ। চাঙ্কুকের কৌতূহল হলো, এই তিন নারী মিলে তাদের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে যাদের বিয়ে তাদের যত রাজ্যের আপত্তি। এই কিছু বললো তে? চাঙ্কুক মৃদু হেসে বলল, কাঁপা কাপের জন্য বলতে আর পারলো কোথায়। আন্টি কিন্তু আট ঘাট বেঁধে নেবেছে, তোদের বিয়েটা তো দিয়েই ছাড়বে। পারলে মেয়েটার প্রতি একটু নরম হ, না হলে সারা জীবন ধরে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সে পড়িয়ে যেতে হবে। কেমিস্ট্রি আর পড়ানো হবে না, পড়াতে লাগবেও না। আমি যাচ্ছি, আমার ক্লাস আছে।